পেছনে ছুটে আসা ঠিক হয়নি। আমার কারণেই আপনি পা পিছলে পড়ে গেছেন। ইতিকা উত্তর দিল না, বরং দ্রুত পা চালিয়ে হাঁটা শুরু করে। রাতুল তার সামনে এসে আবারও বাধা হয়ে দাঁড়ায়। আরে পালিয়ে যাচ্ছ কেন? আমি তো তোমার সঙ্গে ভালোভাবেই কথা বলছি। চিন্তা করবেন না, আমি কাউকে কিছু বলবো না। হঠাৎ কানে ভেসে আসে গম্ভীর সেই চেনা কণ্ঠ। ইতিবউ গাড়িতে বসুন। ইনানের কপট কথায় ঢোক গিলে ইতিকা। ভয়ে বুকের ভেতরটায় সেকেন্ডে সেকেন্ডে ধুকপুক করছে। ইতিকা গাড়িতে বসতেই ইনান তার পাশে বসে যায়। ইতিকার হাতে একটি চকলেট দেখে তৎক্ষণাৎ ভ্রু কুচকায় ইনান। এই চকলেট ওই ছেলেটা দিয়েছে তাই না? না। চুপ, মিথ্যা বলার সাহস আজকাল বেড়ে গেছে আপনার। দ্রুত হাত থেকে ফেলে দাও চকলেট, কুইক। ইতিকা তর্ক করলো না, দ্রুত চকলেটটা জানালা দিয়ে ছুঁড়ে মারলো বাইরে। ইনান গাড়ির স্টিয়ারিং এ একটা ঘুষি দিয়ে বাইরে তাকিয়ে রইল। এই মুহূর্তে তার ইতি বউয়ের প্রতি বিরক্ত সে। বাসায় একজন অর্ধবয়স্ক মহিলা এসে নিয়মি পড়ান ইতিকাকে। দরজায় কলিং বেলের শব্দ হতেই দ্রুত দরজা খুলে সে। কিন্তু দরজার বাইরে গোটা 5 ছেলেকে দেখে ভরকে যায় ইতিকা। আপনারা? ইতিবউ রুমে যান। পেছন থেকে ইনানের কণ্ঠে তড়াক করে তাকায় সে। দুজনের চোখাচোখি হতেই ইনান আবারও ইশারা করে তাকে সরে যেতে। ছেলেগুলো একে একে 6টি বড় বড় কাগজের বক্স এনে রুমের মেঝেতে রাখে। ছেলেগুলো চলে যেতেই ইনান ইতিকাকে ডেকে আনে। এগুলো কি? চকলেট। এত চকলেট দিয়ে কি হবে? কেন, তুমি খাবে? আমি চাই না আমার বউকে অন্য কেউ চকলেট দিক, তাই আমি নিজেই নিয়ে আসলাম। ও আল্লাহ, আপনি এসব কি নাটক করছেন? আমার চাই না এসব। ইতিকার আর্তনাদ ইনান কানে নিল না। প্যান্টের পকেটে হাত পুরে বিনা বাক্যে বেডরুমের দিকে পা বাড়ালো। কেটে গেছে বেশ কয়েকদিন। ইতিকার স্কুলে এখন আর রাতুলের সঙ্গে দেখা হয় না। অবশ্য দেখা হওয়ার কোনো সুযোগ নেই তাদের মাঝে, কেননা ইনান ইতিকার ছুটি হওয়ার আগেই গাড়ি নিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে থাকে। অপরদিকে ছেলের বউকে প্রতিদিন আড়াল থেকে দেখে যান নাসরিন। শত অন্যায় করলেও ইনান তার নিজ পেটের সন্তান। কতদিন হয়েছে কাছে পায় না ছেলেকে, মাথায় হাত বুলিয়ে আদর করতে পারে না। তার ঘরে আলো করে একটি কন্যা সন্তান আসেনি বলে রাত দিন আল্লাহর দরবারে কত কেঁদেছেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার একমাত্র ছেলেটাও দূরে দূরে থাকছে। বাহারুল ইসলামের চোখের বালি হয়ে উঠেছে ইতিকা। মেয়েটির কারণেই আজ ইনান তার কাছ থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে চুলে তেল দিচ্ছে ইতিকা। মুক্ত আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে গান গাইছে তালে তালে। কিন্তু নিচে থেকে রাতুল তার দিকে তাকিয়ে নানান ভঙ্গিতে হাত ইশারা দিচ্ছে, আর সেই ইশারা কিছুতেই ইতিকার চোখে পড়ছে না। ইতিকাকে গান গাইতে দেখে বারান্দায় এগিয়ে এলো ইনান। নিচে তাকাতেই রাতুলের হাত ইশারা দেখে মাথায় যেন রক্ত উঠে যায়। বাচ্চাটা এখানে হাত নাচানাচি করছে আর সহ্য হচ্ছে না এসব। ইনান এক ছুটে বেরিয়ে যায়। ইতিকা বুঝতে পারল না কি হয়েছে। নিচে তাকাতেই হঠাৎ রাতুলকে দেখে বুঝতে বাকি রইল না একটু পর কি ঘটবে। রাতুলের কলার মুচড়ে দাঁড়িয়ে আছে ইনান। রাতুলের নাক থেকে রক্ত গড়িয়ে পড়ছে। অলিদকে নিয়ে নিচে আসতে আসতে রাতুলের 2-4টা ঘুষি খাওয়া শেষ। ইনানের লোক ঘিরে রেখেছে জায়গাটা। ইতিকা বুঝে উঠতে পারছে না কি করবে। ভিড়ের মাঝে দ্রুত পৌঁছে গিয়ে ইনানের হাত টেনে সরিয়ে আনে। আপনার তো সাহস কম না ইতিবউ, নিচে এসেছেন কেন? আপনি ছেলেটাকে মারছেন কেন? বুঝিয়ে বললেই হয়। আপনার কাছ থেকে জ্ঞান নিতে চাই না আমি। ইতিকা আবারও তেড়ে যায় রাতুলের দিকে। ইতিকার অলিদ দ্রুত তাকে আটকে নেয়। এলাকার মানুষের ধীরে ধীরে ভিড় জমে গেছে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে বিষয়টি বোঝার জন্য। বেয়াদব ছেলে, তোকে আমি কতবার বলেছি ওর কাছ থেকে দূরে থাকবি, তা না করে তুই তাকে হাত নাড়িয়ে হাই বলছিস। আজ তোকে আমি কি যে করব নিজেও জানি না। ইনান আবারও মারতে নিলে অলিদ তার হাত ধরে নেয়। ইনানের কানের সামনে ফিসফিস সুরে বলে, প্লিজ দোস্ত, বাড়াবাড়ি করিস না। এখন তুই বাড়াবাড়ি করা মানে ভাবির গায়ে কলঙ্ক লাগা, কিন্তু তার তো দোষ নেই। প্লিজ, সব কাজে রাগ দেখানো উচিত নয়। অলিদের কথাটা যেন ইনানের কূর্ণকুহরে বেশ ভালোভাবেই প্রবেশ করেছে। তৎক্ষণাৎ রাতুলকে ছেড়ে অলিদের দিকে তাকিয়ে বলে, আমি গেলাম, ওকে বুঝিয়ে দিবি ইতিবই সম্পর্কে। ইনান ইতিকার হাত টেনে আবারও ফ্ল্যাটে ফিরে যায়। লিভিং রুমের সামনে দাঁড়িয়ে অস্থির ভঙ্গিতে এগিয়ে এসে জড়িয়ে ধরে ইতিকাকে। শুনুন, ইতিবউ ওয়াসিমের সাথে আপনার প্রেম আমার সহ্য হয়নি বলে সুযোগ মতো বিয়ে করে এনেছি, আর এখন উল্টাপাল্টা সব দেখলে আমার মাথা ঠিক থাকে না, সরি।
বাহারুল ইসলামের কাজের সূত্রে কিছুদিনের জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে ইনান, সঙ্গে অলিদ এবং বেশ কয়েকজন দলের লোক। ইতিকাকে একা রেখে কিছুতেই যেতে মন চাইছে না তার, তবুও ইচ্ছের বিরুদ্ধে যেতে হবে তাকে। রাত 10টায় ব্যাগ প্যাক গুছিয়ে তৈরি হয়ে নেয় ইনান। সুফিয়ার দিকে তাকিয়ে আদেশ সুরে বলে, আমি আমার ইতিবউকে রেখে গেলাম, তুই এখন থেকে এই ফ্ল্যাটে তার সঙ্গেই থাকবি। তোর ভার্সিটি যাওয়া কোনো প্রয়োজন নেই, আমি খুব শীঘ্রই ফিরে আসব। ইনান কথা শেষ করে দরজার বাইরে বেরিয়ে যায়। ইতিকার দিকে তাকিয়ে এক পলক হেসে বলে, আসছি ইতিবউ, সাবধানে থাকবেন। পরের দিন ভোরে ডোরবেলের শব্দে ঘুম ভাঙে ইতিকা এবং সুফিয়ার। সুফিয়া এবং ইতিকা দুজনেই একসঙ্গে দরজার সামনে এগিয়ে যায়। বুকের ভেতর হৃদযন্ত্রটা প্রবলভাবে কম্পিত হচ্ছে। ঘড়িতে মাত্র সকাল 6টা বেজে 37 মিনিট। এত সকালে কে আসতে পারে? ভাবতে ভাবতে দরজা খুলল সুফিয়া, কিন্তু দরজা খুলে বাইরের মানুষটিকে দেখে তড়িৎ গতিতে চমকে যায়। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে যায় শব্দমালা। আপনি? গরম গরম ধোয়া ওঠা চায়ে চুমুক দিয়ে স্বস্তির শ্বাস ফেললেন নাসরিন। ইতিকার মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে শুধালেন, চল রে মা, তুই আমার সঙ্গে। এই বুড়ো মানুষটাকে আর জ্বালাতন করিস না তোরা। আমার ছেলের কথা ছাড়, কান টানলে মাথা সুর সুর করে আসবে। নাসরিনের কথায় চোখ তুলে সুফিয়ার দিকে তাকায় ইতিকা। তাদের দুজনের অবস্থা করুণ। সাত সকালে ইনানের মা নাসরিন এসে বায়না জুড়েছেন ইতিকাকে তিনি নিয়ে যাবেন, কিন্তু ইনান বিষয়টি জানতে পারলে যে কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বে তার ভয়ে কুকড়ে আছে ইতিকা এবং সুফিয়া। প্লিজ আন্টি, এই দুঃসাহস করবেন না। আপনার সঙ্গে ইতিকাকে যোগাযোগ করতে সাহায্য করায় ইনান আমার মোবাইল ভেঙেছে, আমার সাথেও সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। এখন আবার যদি জানে আপনি তাকে নিয়ে গেছেন, তবে আমার গর্দান যাবে আন্টি। তাছাড়া বাইরে সিকিউরিটি রেখে গেছে, ইতিকা যেদিকে যাবে খবর তার কাছে পৌঁছে যাবে শিওর। সুফিয়ার কাঁদো কাঁদো স্বরে ঠোঁট বাঁকিয়ে হাসলেন নাসরিন। আমার ছেলেকে ভয় পাও ভালো কথা, কিন্তু আমার কথার অমান্য করার সাহস করো না। আমি ভাইজানকে বলে রেখেছি ইতিকা আমার সঙ্গেই যাবে, আর সিকিউরিটিরা সব আমার ভাইজানের কথা মতো কাজ করবে। তোমরা আমার সঙ্গে চলো, কোনো সমস্যা হবে না। আম্মা, আপনি আমায় মাফ করুন। আপনার ছেলের অনুমতি ছাড়া কোথাও যাওয়ার সাহস আমার নেই। আপনি ভালো করে জানেন তিনি কতটা ক্রুদ্ধ স্বভাবের। যদি জানে আমি আপনার সঙ্গে ওই বাড়িতে গেছি, তবে সবটা রাগ সুফিয়া আপুর উপরে মেটাবেন। হয়েছে, আর স্বামী ভক্ত হয়ে হবে না। তুমি কি চাও না তোমার স্বামী সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুক, রাজনীতি ছেড়ে ঘর সংসারে মনোনিবেশ করুক? যদি চাও তবে আমার সঙ্গে চলো। আম্মা, আপনি যা বলছেন ঠিক, কিন্তু আর একটা কথা বাড়ালে চর তোমার গালে পড়বে। মা, ডেকেছো আমায়? তোমার খারাপ আমি কখনো চাইবো না, তাই দ্রুত ব্যাগপত্র গুছিয়ে নাও। সুফিয়া, তুইও চল। নাসরিনের রাগ দেখে আর দু বাক্য প্রকাশ করলো না ইতিকা। শ্বশুরবাড়ি যাওয়ার জন্য লাহমায় রাজি হলো। বুকের ভেতরটায় হতে থাকা অদ্ভুত ধুকপুক শব্দটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে ইতিকার। চারদিকে শুনশান নীরবতা। এই বাড়িতে কেউ আছে বলে মনে হচ্ছে না তার। আপু, এই বাড়িতে কেউ থাকে না? দারোয়ান ছাড়া আর কাউকে দেখলাম না। ইতিকার প্রশ্নে কিঞ্চিত হাসে সুফিয়া। বাড়িতে আঙ্কেল আন্টি আর কয়েকজন কাজের লোক, এই ছাড়া কেউ থাকে না। বছরখানেক আগে আমাদের আড্ডা ছিল এই বাড়িতেই, সবাই হইচই করে মিলেমিশে বাঁচতাম। কিন্তু ইনান তার মামুর প্ররোচনায় এই বাড়ি থেকে বেরিয়ে যায় 1 বছর আগে। তারপর থেকে আমাদের আর আশা হয়নি। নাসরিনের হাত ধরে শ্বশুর বাড়ির চৌকাটে পা বাড়ায় ইতিকা। বাড়ির চারদিকে এসে তাকিয়ে আছে অদ্ভুত দৃষ্টিতে। সাজানো পরিপাটি বাড়িটা নির্জন, কৌতূহল মুক্ত। ইনানের অজান্তে কেটে গেল 4 দিন। সে জানতে পারল না তার ইতি বউ ফ্ল্যাটে নয়, বরং তার বাড়িতে আছে। অপরদিকে ইতিকাও যেন ভয় ডর ভুলে হাসি খুশি দিন কাটাতে লাগলো। গভীর রাতে ঘুম নেই ইনানের চোখে। হোটেলের বারান্দায় বসে একের পর এক সিগারেটের ধোঁয়া উড়াতে ব্যস্ত সে। এই কয়দিন ঘুম তার 2 চোখ থেকে উড়ে গেছে। ইতিকার ভাবনায় বিভোর সে। মাঝে মাঝে নিজের প্রতি নিজেই বিরক্ত হয়ে যায়। ইতি বউ তো তার জীবনে আছেই, তবে কিসের এত ভাবনা? মোবাইলের স্ক্রিনে তাকিয়ে রাত 3:06 বাজতে দেখে উঠে দাঁড়ায়। রুমের লাইট অন করে একে একে কাভার থেকে সব জামা নিয়ে ছুঁড়ে রাখে ব্যাগে। বিছানার সামনে এসে অলিদের মুখে পানির ছিটা দিতে থাকে। এই অলিত, দ্রুত ওঠ, হাতে সময় নেই।
দিনে খাটিয়ে মারিস, এখন রাতে শুরু করেছিস? যা এখান থেকে। ঠিক আছে, তুই ঘুমা, আমি গেলাম। ইনানের করাত তরাক করে উঠে বসে অলিদ। যাবো মানে? এত রাতে কোথায় যাব? আর এখনো 3-4 দিন থাকতে হবে আমাদের। আমার ভালো লাগছে না অলিদ, বাকি কাজের দায়িত্ব আমি অন্যদের দিয়ে যাব। আমি বাড়ি ফিরতে চাই। অলিদ প্রতিউত্তর করলো না, বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে হাঁটা শুরু করলো। দরজাটা ভিড়িয়ে দিয়ে বিড়বিড় করে বলে, বুঝি তোর ইতিবোর শোকে রাত দিন সব এক করে ফেলছিস তুই। যতটা হাসি খুশি হয়ে বাড়ি ফিরল ইনান, সেই হাসি খুশিটা ঠোঁটের কোণে রইল না তার, যখন জানতে পারলো ইতিকা ফ্ল্যাট ছেড়ে তার বাড়িতে চলে গেছে। আম্মু, তুমি কার পারমিশনে ইতিকাকে ওই বাড়িতে নিয়ে গেছো? আমার ছেলের বউকে আমি আমার বাড়িতে এনেছি, তার জন্য আলাদা কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন বলে আমি মনে করিনি। ভালো হচ্ছে না বলে দিলাম, ইতিকাকে পাঠিয়ে দাও। সম্ভব না। মা, আর সহ্য হচ্ছে না এই নাটক। ইনানের থমক শুনে নাসরিন সহসা ফোন কেটে দিল। এতক্ষণ নাসরিনের পাশে বসে তাদের কথোপকথন শুনছিল ইতিকা। এসির মাঝেও সে ঘেমে একাকার। আম্মা, আমি বরং ফিরে যাই, উনি একটু বেশি রেগে আছেন। এক চড়ে তো সব কটা দাঁত ফেলে দেবো। স্বামী ভক্ত আর শাস্তে হবে না, চুপচাপ নাড়ু দেখে যা। এই ছেলের রাগ, জেদ, অভিমান তেমন সারিয়ে তুলবি তুই। নাসরিনের ধমকে চুপসে যায় ইতিকা। ইনানের বাবা ইব্রাহিম পত্রিকা পড়ার উসিলায় সোফায় বসে বৌমা শাশুড়ির কাণ্ড দেখছিলেন। ইতিকা ভীতিকর মুখটা দেখে বিদ্রুপের হাসি হাসলেন তিনি। পত্রিকাটা পাশে রেখে শুধালেন, আমার ছেলে সে, তোমার শাশুড়ির কথায় যুক্তি ধরে নিজেকে নিরাপদ ভেবে লাভ নেই। আমরা যে কোনো সময় তোমার উপর আসবেই। ইব্রাহিমের কথা শুনে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে ইতিকা। রোদের দরুনে মাথার ওড়না দিয়ে হাঁটছে সুফিয়া। বিশেষ প্রয়োজনে আজ ভার্সিটিতে এসেছে, কিন্তু অলিদের সঙ্গে ফোনে কথা বলে জানতে পেরেছে ইনান ফিরে এসেছে। আর সেই ভয়েই সুফিয়া দ্রুত পা চালিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। হঠাৎ মাথায় প্রচন্ড জোরে চর পড়ায় পেছনে ঘুরে তাকায় সে। আরক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকা ইনানকে দেখে চোখে মুখে যেন ধোঁয়া উঠতে শুরু করেছে সুফিয়ার। দোস্ত, আমার বউ তোর আমানতে দিয়ে গেছিলাম। বিশ্বাস কর, আমার কোনো দোষ নেই। সব দোষ তোর, তুই আমার বউকে ফিরিয়ে আনবি, কুইক। সুফিয়া পড়েছে মহা ঝামেলায়। ওড়না দিয়ে কপালের ঘাম মুছে শুরু থেকে সবটা বলতে থাকি ইনানকে। সবটা শুনে ইনানের মাথায় যেন বাজ পড়েছে। মামু, ইতিকাকে নেওয়ার পারমিশন দেওয়ার কে? আমার বউ পারমিশন নিশ্চয়ই আমি দেব। কাজটা কিন্তু ভালো হলো না। আমি জানি না, তুই তোর ইতি বউকে বোঝা। সে আমাকে বলেই দিয়েছে তোর ফ্ল্যাটে আর ফিরবে না। এত বড় সাহস! আমাকে অবমূল্যায়ন করছে সে। তোর বউয়ের এখন শুধু সাহস বাড়েনি, পাকনা গজিয়েছে 2টা করে। একটা তার শাশুড়ির আশকারায়, অন্যটি তার শ্বশুরের। মাঝখানে আমি বকরির গরু। সুফিয়া কথাটি বলে ঠোঁট উল্টে ফেলে। অপরদিকে চিন্তায় মাথায় হাত চলে গেছে ইনানের। কি করে ফিরিয়ে আনবে তার ইতিবউকে? নির্ঘুম আরেকটি রজনী পার হচ্ছে ইতিকার। গত 3 দিন ইনানের পাগলামো দেখে যাচ্ছে চুপচাপ, কিন্তু নাসরিনের ভয়ে 2 বাক্য করার সাহস তার হয়নি। ইতিকাকে ফিরিয়ে নেওয়ার জন্য নাসরিনের সঙ্গে বেশ আবদার সুরে কথা বলেছিল ইনান, তবে তাতেও মন গলেনি নাসরিনের। তার দৃঢ় প্রতিজ্ঞা, যদি ইতিকার সাথে সংসার করতেই হয় তবে এ বাড়ি থেকেই করতে হবে। ওই ফ্ল্যাটে যাওয়া নিষিদ্ধ। কিন্তু একঘুয়ে ইনান কিছুতেই এই বাড়িতে আসবে না বলে জানিয়ে দেয়। মা ছেলের রাগারাগির মাঝে ফাল হয়ে আছে ইতিকা। ঝগড়ার মূল হেতু সে কিনা। বিনুনি করা চুলগুলো বাঁধন খুলে বারান্দায় এসে দাঁড়ায় মেয়েটি। তার ঢেউ খেলানো চুলগুলো মৃদু বাতাসে উঠছে। দোলনায় রুমটি থেকে বাড়ির অর্ধেক পরিবেশ বেশ ভালোই প্রখর করা সম্ভব। দোতলার রুমটি থেকে বাড়ির অর্ধেক পরিবেশ ভালোভাবেই পরখ করা সম্ভব। পিচ ঢালা রাস্তার পাশে ল্যাম্পপোস্টগুলো দাঁড়িয়ে আছে তার আলো নিয়ে। ইতিকা রেলিংয়ের সাথে হেলান দিয়ে রাস্তায় তাকাতেই একটি মানব অবয়ব দেখতে পায়। ভালোভাবে পরখ করে বুঝতে পারে বুকের উপর হাত গুজে স্টেট ভঙ্গিতে দাঁড়িয়ে আছে একটি ছেলে। হঠাৎ বুকের ভেতরটায় অদ্ভুতভাবে কম্পিত হতে থাকে। ছেলেটি ইতিকার দিকে তাকিয়ে আছে প্রবল 2 চোখের তৃষ্ণা নিয়ে। বেশ কিছুক্ষণ পরখ করে ইতিকা বুঝতে পারে এ তো ইফতিহার ইনান। ঘড়িতে রাত 2টা বেজে 32 মিনিট। এত রাতে এই ছেলে এখানে দাঁড়িয়ে আছে কেন? ইতিকা সব ভাবনা ছুঁড়ে ফেলে
নিচে চলে যায়। বাড়ির ল্যান্ডলাইনে ইনানের নাম্বারে দ্রুত ফোন করতে থাকে। ইতিকা স্কুলে ভর্তি হওয়ার পরেই ইনানের নাম্বারটা মুখস্থ করে নেয়, তাই আজ তার সবচেয়ে বেশি সুবিধা হয়। কাপা কাপা গলায় ইতিকাই সর্বপ্রথম কথা বলে। হ্যালো, আমি ইতিকা বলছি। ইনান প্রতি উত্তর করলো না, সে চুপচাপ তার ইতি বউয়ের কণ্ঠ শুনতে ব্যস্ত। আপনি কি শুনতে পারছেন না? আমি ইতিকা বলছি। ইনান আবারও জবাব দিল না, তবে তার ভারী হওয়া গাঢ় শ্বাস প্রশ্বাসের শব্দটা ইতিকা ঠিকই শুনতে পারছে। আমি বুঝতে পারছি আপনি ইচ্ছে করে জবাব দিচ্ছেন না। আমি অনেক সাবধানতা অবলম্বন করে নিচে এসে আপনার সঙ্গে কথা বলছি। আম্মা জেনে গেলে রক্ষে থাকবে না। তোমার আম্মা যদি জেনে যায় আমার সঙ্গে কথা বলছো, তবে তোমার রক্ষে থাকবে না। এদিকে আমার সামনে যদি তুমি একবার পড়ো, তোমার কি আর রক্ষে থাকবে ইতি বউ? ইনানের দাঁতে দাঁত চেপে কলিজায় কেঁপে উঠল ইতিকার। সে ভেবেছিল ইনান হয়তো তার সাথে মিষ্টি সুরে কথা বলবে, কিন্তু তার ভাবনাকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে দিল ছেলেটি। আপনি এতটা রেগে যাচ্ছেন কেন? না, আমি তো শান্ত স্থির থাকবো। তুমি আমার ক্ষমতা সম্পর্কে জানো না ইতি বউ। চাইলে তোমায় তুলে আনতে পারি, কিন্তু ওই বাড়ির চৌকাঠে আমি পা দেব না, কখনো না। ব্ল্যাকমেইল করেও তোমায় আপনি আমার সামনে আনতে পারি, কিন্তু আমি কিছুই করব না। তুমি সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসবে আমার কাছে, এবং খুব শীঘ্রই। কখনো না, আমি এখানেই থাকবো। আপনার যদি একান্ত আমাকে প্রয়োজন হয়, তবে এই বাড়িতে আসবেন পার্মানেন্ট ভাবে। যদি না আসি? সেটা আপনার ইচ্ছে। আমি চাই আপনি এই বাড়িতে ফিরে আসুন। 2 দিন পর তোমার জন্মদিন ইতি বউ। তো আমার জন্মদিন হয়েছে হোক, সেটা প্রতি বছরেই হয়। এটা নিয়ে মাথা ঘামানোর কি আছে? তোমার 18 বছর পূর্ণ হলে সবার সম্মুখে তুমি আসতে পারবে। তুমি যে মিসেস ইফতিহার ইনান, সবাইকে বলতে, আর আমার জড়তা কাজ করবে না। আমি কিছু জানতে চাই না। আপনি প্লিজ বাড়ি ফিরে আসুন। দুনিয়ার সকলের সঙ্গে ইগো দেখালেও বাবা মায়ের সঙ্গে ইগো দেখানোর সবচেয়ে বড় নিন্দনীয় কাজ। তাই বারবার বলছি, যা হয়েছে ভুলে যান। প্লিজ আসুন। আসবো না। ঠিক আছে, আমিও আর ফিরবো না। ইতি বউ। ইদিকা ফোনটা রেখে আবারও উপরে নিজের রুমে চলে যায়। তার 2 চোখ ভিজে আসছে বারবার। জীবন সঙ্গী হিসেবে একটা নরম যত্ন মনের মানুষ চেয়েছিল, কিন্তু এমন জেদি দেমাগি একঘেয়ে মানুষ সে কখনো চায়নি। এলোমেলো গায়ের সঙ্গে জড়িয়ে থাকা শাড়িটা ঠিকঠাক করে বিছানায় শুয়ে পড়ে সে। বেশ রাত হয়েছে। ইনান হয়তো চলে গেছে ভেবে জন্ম নিয়ে থাকা মনটাকে মিথ্যা সান্ত্বনা দিতে থাকে। রাস্তার ধারে এখনো বসে আছে ইনান, চোখ তার অতীতের রুমের বারান্দার দিকে। বর্তমানে সেখানে স্থান হয়েছে ইতিকার। হঠাৎ ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে বাতাস। চারদিকে বাতাসের গতি বৃদ্ধি পেয়ে গাছের পাতা উঠছে বেগতি। আকাশের গুমগুম শব্দ বেড়ে উঠছে ধীরে ধীরে। বিদ্যুৎ চমকানিতে আলোকিত হচ্ছে চারিদিক। ইনান ঘাবড়ে যায়, তবুও অনড় থাকে, তাকিয়ে আছে বারান্দার দিকে। হঠাৎ বজ্রপাতের শব্দে চমকে ওঠে ইতিকা। মুহূর্তেই ঝমঝম শব্দ করে জমিনে আছড়ে পড়ছে বৃষ্টির ফোঁটারা। ইতিকা দ্রুত পা চালিয়ে বারান্দায় যায়। বৃষ্টির দরুনে বাইরের সবকিছু ঝাপসা হয়ে আছে, শুধু ল্যাম্পপোস্টের আলোতে মানব অবয়বটি ঠিকই তার চোখে পড়ে। ইতিকা দ্রুত পা চালিয়ে নিচে যায়, সাবধানে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। সরু চিকন রাস্তা মারিয়ে এক ছুটে বেরিয়ে যায় গেটের বাইরে। ইনান তাকে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে। ইতিকা রাস্তা পার করে ইনানের থেকে দূরত্ব নিয়ে দাঁড়ায়। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? ফিরে যান আপনার ফ্ল্যাটে। যাব না ইতি বউ, যদি যাই তবে তোমায় নিয়ে যাব। আমিও যাব না, আমি এই বাড়িতেই থাকবো। আপনার যদি ইচ্ছে হয় তবে আপনি চলে আসুন। তুমি নিচে এসেছো কেন ইতি বউ? এখন যদি তোমায় তুলে নিয়ে যাই, তোমার শাশুড়ি আম্মা তো জানতেও পারবে না। বি কেয়ারফুল। এত সহজ নয়। তাই নাকি? কথাটি বলেই ইনান ইতিকার সামনে 2 কদম এগিয়ে আসে। সে ভেবেছিল হয়তো ইতিকা সরে যাবে, কিন্তু না, ইতিকা একই স্থানে অনড় হয়ে দাঁড়িয়ে আছে। ইনান বাঁকা হেসে কায়দা করে ইতিকার সামনে দাঁড়ায়। দুজনে ভিজে জুবুথুবু হয়ে আছে। ইনানের গাঢ় শ্বাস আছড়ে পড়ছে ইতিকার চোখে মুখে। ইতিকার কোমরে কায়দা করে হাত রাখে ইনান। ইনানের স্পর্শে সে শিউরে উঠলেও চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। একটা চুমু খাবো ইতি বউ? ইনানের বেহায়াপনা দেখে অবাক হলো ইতিকা। বাম হাত দিয়ে মুখের পানে লেপটে সরিয়ে রাগ দেখিয়ে বলে, ভালো হবে না বলে দিলাম। ইনান ইতিকার রাগ দেখে কিঞ্চিত হাসে, আর একটু কাছে এসে মেয়েটির মাথা টেনে কপালে অধর ছুঁয়ে দেয়। ইতিকার মাঝে অন্যরকম শিহরণ বয়ে যাচ্ছে। নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়লেও ইনান তাকে শক্ত করে ছুঁয়ে থাকে। এই তো এই ছোঁয়ার জন্য, কাছে পাওয়ার জন্য। 7 দিনের কাজ 3-4 দিনে শেষ করে এসেছি।
কিন্তু তোমার হিটলার শাশুড়ি কায়দা করে তোমায় সরিয়ে নিল। গত কয়েকদিনের রাগ ক্ষোভ এই মুহূর্তে মিটে গেছে আমার। আমি চলে যাচ্ছি, আপনিও যান। ইতি বউ, তোমার জন্মদিনের উপহার কি চাও? ইতিকা কিছু একটা ভাবলো। ইনানের হাতটা ছাড়িয়ে তীক্ষ্ণ স্বরে বলে, আমি চাই আপনি এই বাড়িতে ফিরে আসুন। আসবেন তো? ইতিকার কথায় হাতের বাঁধন আলগা হয়ে যায় ইনানের। ঠোঁটের কোণের হাসিটা হাওয়ায় মিলিয়ে গেছে। চোখে মুখে যেন এখন শুধু আগুনের ফুলকি ঝরছে। বাড়ি যাও ইতি বউ, ঠান্ডা লেগে যাবে। ইনানের ক্রুদ্ধ কণ্ঠে আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। ছুটে বাড়ির ভেতরে প্রবেশ করে। সকালের আলো এখনো পরিপূর্ণভাবে ফোটেনি। ইনান ভোর ভোর পৌঁছে গেছে বাহরুল ইসলামের বাড়িতে। সারা রাত বৃষ্টিতে ভেজার ফলে শরীর জুড়ে জ্বর ভাব। এত সকালে তুমি? কোনো সমস্যা ইনান? সমস্যা তো বটেই মামু, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম। তবে কেন আম্মুকে ইতিকাকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছিলে? দেখো, নাসিন আমার বোন হয়, তার চোখের পানি আমি সহ্য করতে পারি না। সে আমার সাথে দেখা করেছিল লুকিয়ে। জানোই তো, তোমার বাবা দেখলে আর রক্ষে থাকবে না। সে কাঁদতে কাঁদতে আমার কাছে শেষ আবদার করলো ইতিকাকে যেন তার বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিই। আমিও দিলাম, এতে দোষের কি আছে? আমার বউ হয় সে, তার সকল দায়িত্ব আমি নিয়েছি। তবে আমায় কেন জানানো হলো না? তুমি কি যেতে দিতে তাকে? অবশ্যই না, তাই আমি যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি তাদের। কিন্তু মামু। কোনো কিন্তু নয় ইনান, তোমার রাজনীতিতে মনোনিবেশ করার কথা, তুমি তা না করে এই মেয়েকে নিয়ে পড়ে আসো। মেয়েটা যেখানে আছে নিরাপদে আছে, তুমি তোমার কাজ করো। ইনান, এখন যেও না, নাস্তা করে যাও। আর আজ মিটিং আছে, আশা করি অবশ্যই মিটিং এর সময় মতো থাকবে। আমি ফ্ল্যাটে যাচ্ছি, পরে কথা হবে। ইনান আর এক মুহূর্তও দাঁড়ালো না, বড় বড় পা ফেলে বেরিয়ে গেল রুম থেকে। কালশিটা রঙের আভা লেগে আছে ইনানের গলায়। গতকাল হঠাৎ করে তার গাড়িতে আক্রমণ হয় দুর্বৃত্তদের। একা থাকায় নিজেকে সামলাতে বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে। তবুও যান বাঁচিয়ে ফিরে এসেছে সে। ইনান, কিছু কি ভাবলি? অলিদের কথায় ধ্যান ভাঙে ইনানের। কি ভাববো আমি? তুই বরং ভাবির কথা মেনে নে, ওই বাড়িতে ফিরে যা। কখনো না, যাব না মানে না। ইনানের তেরা কথায় বিরক্ত হয় সুফিয়া। সোফায় বালিশটা মেঝেতে ছুঁড়ে রাগ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। ইনানের কাছে এসে শান্ত সুরে বলে, কখনো না, যাব না মানে না। ইনানের তেরা কথায় বিরক্ত হয় সুফিয়া। সোফায় বালিশটা মেঝেতে ছুঁড়ে রাগ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। ইনানের কাছে এসে শান্ত সুরে বলে, জীবনে প্রিয় এবং কাছের মানুষগুলো হারিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় হেতু এই ইগো। তুই তোর ইগো কমা, রাগ জেদ ক্ষোভ কমিয়ে দে। হয়তো জীবনে তোর এমন পর্যায়ে আসবে, মায়ের কোলে কাঁদার জন্য কোল খুঁজবি, কিন্তু তোর মাকে আর পাবি না। একটু ভরসার জন্য বাবার হাত খুঁজবি, আর সেটাও পাবি না। আর রইল বাকি তোর সঙ্গী সাথী। তোর ইতি বউ হয়তো কোনোদিন অভিমান করে হারিয়ে যাবে, তুই ফেরাবি বলে সে অভিমানী হয়ে বসে থাকবে, কিন্তু তোর ইগোর দরুনে তাকে ফিরিয়ে আনবি না। হারিয়ে যাবে তোর সবকিছু। উফ, চুপ করবি তুই। তোর কাছে এত গীত শুনতে চাইনি, আমার ভালো লাগছে না। রুমে গেলাম। ইনান রাগ দেখিয়ে রুমে চলে যায়। অলিদ এবং সুফিয়া তার দিকে তাকিয়ে রইল বৃতৃষ্ণার ভঙ্গিতে। অলিদ এবং সুফিয়া দুজনের মাঝে কথা বলায় ব্যস্ত। হঠাৎ সুফিয়ার ফোনে আন্নুর নাম্বার থেকে ফোন আসে। কে ফোন করেছে? সুফু? আননোন নাম্বার, বাইরের দেশের মনে হচ্ছে। তাহলে ধর দ্রুত। সুফিয়া দ্রুত রিসিভ করে, ফোন কানে ধরে। হ্যালো, কে বলছেন? কেমন আছিস সুফু? ওয়াসিম। চিনে ফেলছিস দেখছি। অবশ্য চিনবি না কেন, আমরা তো সবাই বন্ধুই ছিলাম। তুই আমায় ফোন করেছিস কেন? বিশেষ কারণে। আচ্ছা যাই হোক, ওই শুয়োরটা কোথায়? কার কথা বলছিস তুই? ইফতিহার ইনান। মুখ সামলে কথা বল অসীম। আমি রাখছি, তোর সাথে কথা বলতে আমার রুচিতে লাগছে। আমার সাথে কথা বলতে তোদের রুচিতে বাঁধে, অথচ আমার বউকে তোর বন্ধু জোর করে বিয়ে করে এনেছে, তখন রুচিতে লাগেনি নাকি বিবেকে বাঁধেনি? ওয়াসিমের শান্ত ক্রুদ্ধ স্বরে কথায় ভয় পেয়ে যায় সুফিয়া। অলিদের দিকে তাকিয়ে ইশারা করতে থাকে। কিরে, কথা শুনছিস না কেন? তোরা কোন সাহসে এই কাজ করেছিস? আমাকে দমন করতে না পেরে আমার বউয়ের দিকে হাত বাড়িয়েছিস। ওয়াসিম, ইতিকা তোর বউ কবে হলো? কবে বিয়ে হয়েছে তোদের? ফাউল কথা বাদ দে। বউ হয়নি তো কি হয়েছে, মন থেকে তাকে বউ মানি। হ্যাঁ হয়েছে হয়েছে, এবার তুই চুপ কর। বিয়ের 2 মাস হয়ে যাচ্ছে ইনান এবং ইতিকার। ওদের সম্পর্কটা 2-4টা স্বামী স্ত্রীর মতোই, অতীত ভুলে যা। আমি খুব শীঘ্রই আসছি। ইতিকাকে তো আমি দেখে নেব, তবে তার আগে ইনানকে। ভালো থাকিস। কথাটা শেষ করেই দ্রুত ফোন কেটে দেয় ওয়াসিম। অপরদিকে ভয়ে আড়ষ্ট হয়ে যাচ্ছে সুফিয়া। দ্রুত ইনানের কাছে গিয়ে সবটা খুলে বলে। অলিদ ইনানের
ঘাড়ে হাত রেখে আশ্বাস সুরে বলে, হাতে সময় কন ভাবি, যা চায় তা কর। তুই ওই বাড়িতে ফিরে যা। আরেকটা কথা, একটু নরম হওয়ার চেষ্টা কর। সারাদিন মন মেজাজ গরম রাখলে কোনো মেয়ে তো দূরের কথা, একটা থার্ড জেন্ডারের মানুষও তোর সামনে আসবে না। অলিদের কথায় ঠোঁট খিচে হেসে দেয় সুফিয়া। ইনান গায়ের শার্টটা খুলে মাটিতে ছুঁড়ে ধমকের সুরে বলে, চুপ কর। আম্মা, রাত 9টা বেজে গেল, তিনি কি তবে আসবেন না? আমার চাওয়া পাওয়ার যে তার কাছে নেই আগেই জানতাম। ইতিকার কথায় নাসরিন স্মিত হাসলেন। হুট করে তার চোখ দুটো অশ্রুকণায় ভরে গেছে। ইতিকার দিকে তাকিয়ে আশ্বাস ছুড়ে বলে, আর একটু ধৈর্য ধর মা, আসলেও তো আসতে পারে। নাসরিনের কথায় বিদ্রুপের হাসি হাসলেন ইনানের বাবা ইব্রাহিম। জন্মদিনে মেয়েটা আবদার করেছিল আজকে অন্তত এই বাড়িতে আসতে, কিন্তু সে আসেনি। কোন কোলাঙ্কার জন্ম দিলাম আমরা। ইতিকা, মা তুই কেকটা খাট, সে আসবে না আর। রাত 10টা পার হয়ে যাচ্ছে। তাদের তিনজনের আফসোস দেখে লজ্জায় মাথা নুইয়ে নেয় অলিদ এবং সুফিয়া। ইতিকার আবদারেই তারা আজ এখানে এসেছিল, কিন্তু ইনান আসেনি। আব্বা, আমি কেক কাটবো না, আপনারা কেটে খেয়ে নিন, আমি ঘুমাতে গেলাম। ইতিকা উঠে দাঁড়ায়, দরজার দিকে আরেক পলক তাকিয়ে অভিমান করে নিজের রুমে চলে যায়। ইনান আসে বেশ কিছুক্ষণ পরেই। তাকে দেখে বাড়ির সকলে স্থির মূর্তির ন্যায় তাকিয়ে থাকে। এক পা দুপা এগিয়ে এসে ইব্রাহিমের পা ছুঁয়ে সালাম করে ইনান। কতদিন পর বাবার মুখোমুখি হয়েছে, একদম সব রাগ অভিমান ছেড়ে। কেমন আছো বাবা? ইফতেহার ইব্রাহিম আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ছেলেকে জড়িয়ে ধরে অশ্রুজল বিসর্জন দিতে থাকেন। বেশ কিছুক্ষণ বাবা ছেলের কান্না শেষে ইনান সুফিয়াকে ইশারায় বলে ইতিকার কথা। ইতি বউ কোথায় সুফু? তোর বউ অভিমান করে উপরে চলে গেছে, জানিয়ে আয়। বেশ কিছুক্ষণ পর সুফিয়া ইতিকাকে নিয়ে নিচে নামে। ইনানকে দেখে স্থির চিত্তে তাকিয়ে রইল। ইনানও তার সাথে ভাব দেখিয়ে আগ বাড়িয়ে কোনো কথা বলেনি। পুরো অনুষ্ঠানটাই শেষ হয় দুজনের বাক্যহীন ভাবে। রাতের গভীরতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ইনান বারান্দায় বসে সিগারেটের ধোঁয়া উড়াতে ব্যস্ত। কত মাস পর সে ফিরে এসেছে তার কোনো ইয়াত্তা নেই। ইতিকা গুটি গুটি পায়ে এসে ইনানের পেছনে দাঁড়ায়। তার অবস্থা বুঝতে পেরে স্থির কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয় ইনান। কিছু বলবে নীতি বউ? না। যান ঘুমান, অনেক রাত হয়ে গেছে। আপনি ঘুমাবেন না? আপনার কোলে যদি আমার মাথা রাখার ঠাঁই হয় তবেই ঘুমাবো, হবে কি? ইনানের নিঃসংকোচ আবেদনে অপ্রস্তুত হয়ে পড়ে ইতিকা। হ্যাঁ নাকি না কি বলবে সে কিছুই বুঝে উঠতে পারল না। মন তো চাইছিল একবার বলি, আসুন আমার কোলে মাথা রেখে চিন্তাহীন তন্দ্রায় আচ্ছন্ন থাক, কিন্তু কোথায় যেন বাধা দিল মন। নিজের সাথে নিজেই যুক্তি তর্কে পেরে না ওঠে ইতিকা রুমে চলে যায়। অপরদিকে তার এমন সংকোচ অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসতে থাকে ইনান। বেশ কিছুক্ষণ পর ইনান রুমে ঢুকে। ইতিকা তখনও বসে বসে টেলিভিশন দেখছে মন দিয়ে। ইনান একবার টেলিভিশনের দিকে তাকায়, আরেকবার ইতিকার দিকে। টম এন্ড জেরি কার্টুন এত মনোযোগ দিয়ে দেখার কি আছে বুঝলো না সে। ইনান ঝটপট ইতিকার কোলে মাথা রেখে কোমর জড়িয়ে শুয়ে যায়। আপনি এত রাতে জেগে আছেন কেন? আর এই কার্টুন মনোযোগ দিয়ে দেখার কি আছে? আপনার ঘুম পেয়েছে, বিছানায় ঘুমান। কেন, আপনার কোলে ঘুমালে কি জাত চলে যাবে? ইতি বউ, যখন আমি আপনার পাশে থাকবো ধ্যান ধারণা মনোনিবেশ সব আমাকে ঘিরে হবে, শুধু আমাকে বুঝতে পারছেন? কেন, এটা কি আপনার সাথে সংসার করার রুলস? যদি বলি তাই, আর এই রুলস সারা জীবনের জন্য মানতে হবে আপনাকে। ইতিকা জবাব দিল না, চুপচাপ ইনানের চুলে হাত বুলাতে থাকে। একটা প্রশ্ন করব আপনাকে। কি প্রশ্ন ইতি বউ? আমাকে সব সময় আপনি আপনি বলে সম্বোধন করেন কেন? শুধুমাত্র গতকাল রাগের মাথায় তুমি বলেছিলেন। ইতিকার প্রশ্নে লান হাসে ইনান। তুমি আমায় যেভাবে শাসন করো, ধমক দাও, আদেশ ছুড়ে দাও, তাতে মনে হয় তুমি আমার বড়। মনে আছে বিয়ের দিন জ্বলন্ত উত্তপ্ত আগুনের মতো রাগ নিয়ে জানতে চেয়েছিলে মাত্র 16 বছর বয়সী একজনকে বিয়ে করেছেন, সাক্ষী হিসেবে আমার মা বাবা কোথায়? সেদিন আমি বুঝে নিয়েছি তুমি তো আমাকে এক ইশারায় সোজা করার ক্ষমতা রাখো। প্রথম রাগ দেখিয়ে আপনি বলেছি, কিন্তু এখন অভ্যাসে পরিণত হয়েছে। তাই নাকি? আমার কোনো কথা আপনি কি শোনেন? যদি তোমার কথা না শুনতাম তবে আজ এই বাড়ির চৌকাঠে কখনোই পা বানাতাম না। আম্মা ঠিকই বলে, বেপরোয়া ছেলেদের বিয়ে করিয়ে দেওয়া উচিত। বউয়ের মায়ায় পড়ে ঠিকই ঘর সংসারে মনোনিবেশ করবেন। তাই নাকি? তোমার আম্মা আর কি কি বলেছে? বলেছে অনেক কথা বলেছে। এবার বালিশে মাথা রাখুন, আমি ঘুমাবো। পরে ঘুমাবে, আগে আমার কপালে তোমার ওই নরম ঠোঁটের স্পর্শ এঁকে দাও। ইনানের বেখাপ্পা কথায় লজ্জায় নুইয়ে যায় ইতিকা।
ইনানের নিঃসংকোচ আবেদন সে মান্য করতে নারাজ। বাহরুল ইসলাম আজ বেজায় চটে আছে, এতটাই রেগে আছেন যে ওয়াশরুমে গিয়ে মাথায় পানি ঢালতে ব্যস্ত সে। তার স্ত্রী রোশানি হন্তদন্ত হয়ে রুমে ঢুকেন। আরে পাগল হয়ে গেছো তুমি? মাথায় এমন মগ ভর্তি পানি ঢালছো কেন? আমার সব জল্পনা কল্পনা ধীরে ধীরে মাটি হয়ে যাচ্ছে রোশনি। স্থির থাকবো আমি কি করে? কি হচ্ছে না হচ্ছে তা পরের কথা, নিচে চলো, সাহাব ভাইজান এসেছে। হোয়াট? শত্রু আমার ঘরে চলে এসেছে? সাহাব কেন এসেছে কিছু বলছে না তোমায়? না, তোমায় শীঘ্রই নিচে যেতে বলেছে। বাহরুল ইসলাম মাথা মুছে নিচে চলে যায়। শাহাবুদ্দিন তাকে দেখে এগিয়ে এসে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়। কেমন আছো বন্ধু? হঠাৎ শত্রু আজ ঘরে? একটা সময় তো বন্ধু ছিলাম, যাই হোক, বলেছিলাম গ্রামের মেয়েটাকে মেরে দিতে, না হয় পাচার চক্রের কাছে বেঁচে দিতে। তুই তো জানিস পুলিশ আমার উপর আলাদা নজরদারি রেখেছে, চাইলেও কিছু করতে পারবো না। তোর সাহায্য চেয়েছিলাম, আর তুই মেয়েটাকে ইনানের বউ করে আনলি। অদ্ভুত। আমার ইচ্ছে ছিল না মেয়েটাকে ইনানের বউ করার, কিন্তু ইনানের জোরাজুরিতে আমিও রাজি হতে বাধ্য হই। মেয়েটা যেমন তোর বিপদ ছিল, এখন আমারও বিপদ হয়ে দাঁড়িয়েছে। এক কথায় আমি খাল কেটে কুমির ঘরে ঢুকালাম। বাহরুল ইসলাম প্রতিউত্তর করল না, তিনি গভীর চিন্তায় মগ্ন। কিছুক্ষণ পর সাহাবের দিকে তাকিয়ে সিগারেট মুখে পুরে বলেন, তুই কি কিছু ভেবেছিস? না। আর ভাবতে হবে না তোকে, আমরা খুব শীঘ্রই এই সম্পর্কে গোপন মিটিং এ বসবো, সেখানে ইনান থাকবে না। ক্যানভাসে রং তুলি রাঙিয়ে তুলছে সাদা কাগজটি একটি মেয়ে, যা শিল্পকর্ম দেখে মুগ্ধ না হওয়ার উপায় নেই। ক্লিপ দিয়ে চুলগুলোকে আটকে রং তুলিটা মুখে পুরে কিছু একটা ভাবতে থাকে ক্যানভাসের দিকে তাকিয়ে। কি রে মা, আসবো? বাহরুল ইসলামের কণ্ঠে ঘুরে তাকায় রুমু। বাহরুল ইসলামের একমাত্র মেয়ে রুমু, যার বৈশিষ্ট্য সবসময় চুপচাপ থাকা, নিজেকে ব্যস্ত রাখে রং তুলির মাঝে। ঝগড়া বিবাদে কখনো জড়িয়েছে কিনা সন্দেহ আছে। তোমার এই রং তুলির যুদ্ধ কি কখনো থামবে না রুমা? না বাবা, তুমি জানো আমি কতটা ভালোবাসি এই রং তুলি। কিছু বলবে তুমি? তোমায় আগেই বলেছি ইনানকে বাড়ির জামাই করতে চাই, কিন্তু তুমি তো কোনো পাত্তাই দিচ্ছ। আগেই বলেছি বাবা, ইনানকে আমার সাথে চাই না। আমার প্রয়োজন শান্তশিষ্ট, আমাকে বুঝতে পারবে এমন ছেলে, আর প্রতিষ্ঠিত একটি ছেলে। কিন্তু ইনান ভাই সবকিছুর বিপরীত। কিন্তু আমাদের তো তাকে পছন্দ মা। বাবা, এই সম্পর্কের কথা পরে হবে, এখন আমায় ডিস্টার্ব করো না। ঠিক আছে, পরে কথা হবে। তবে বাহরুল মুখ ভার করে রুম থেকে বেরিয়ে যায়। মেয়েটা তার সহজ সরল, তবে নিজের ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে এক পাও ফেলবে না। নিজের ইচ্ছেতেই অনড়। স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছে ইতিকা এবং ইনান। গাড়ি থেকে নেমে ইনানকে বিদায় দিতেই ইতিকার চোখে পড়ে হাস্যোজ্জ্বল চেহারার রাতুলকে। ছেলেটি তার দিকেই এগিয়ে আসছে। ইতিকা ভয়ে আড়ষ্ট হয়ে 2 কদম পিছিয়ে যায়। তখনই কারো বুকের সাথে ধাক্কা লাগে তার। পেছনে ঘুরে ইনানকে দেখে ইতিকার ভেতরটায় আরো ভয়ের সঞ্চার হয়, কিন্তু ইতিকার ভাবনাকে মিথ্যা প্রমাণ করে ইনান রাতুলের দিকে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দেয়। হেই রাতুল, কি অবস্থা? ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো। আমি যাচ্ছি, ইতিকাকে ক্লাসে পৌঁছে দাও। চিন্তা করবেন না ভাইয়া, আমি আছি তো। ইতিকা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ইনান এবং রাতুলের দিকে। কিছুদিন আগেও যারা সাপ নেউলের মতো ঝগড়ায় মত্ত থাকতো, তারা আজ কি করে এতটা বন্ধুত্বপূর্ণ? আসছি ইতিবউ। ইনান ইতিকাকে বিদায় দিয়ে হাঁটতে শুরু করে। ইতিকা তার প্রশ্নের উত্তরের আশায় এক ছুটে দাঁড়ায় ইনানের সামনে। কি হলো, ফিরে আসলে যে? হাতে বেশ কয়েকটি শপিং ব্যাগ নিয়ে হেলে দুলে হাঁটছে সুফিয়া, তার বাম পাশে ইতিকা। অলিদ সামনে সামনে হাঁটলেও তাদের স্থির হাঁটায় বিরক্ত। এইসব কি? এমনি কেউ হাঁটে? এমন হেলে দুলে হাঁটার মানে কি সুফু? আর পারছি না দোস্ত, তুই 2টা ব্যাগ নিয়ে হাতে, আমার হাত তো ছিঁড়ে যাচ্ছে। আমি কোনো শপিং করলি তোরা দুজনে, তাহলে ব্যাগ নিবো তোরা দুজনে। আমাকে কি তোদের চামচা লাগে নাকি? চামচা হওয়ার কি আছে? তুই না আমার বন্ধু। আজকের জন্য সব বন্ধুত্ব বাতিল। ওই ইনান শালক কোথায় গেল আবার? আমাদের এমন একা করে তিনি কোন মহাভারত শুদ্ধ করতে গেল? আমি জানি না, যাই হোক দ্রুত হাঁট। 3 জনে আবার হাঁটতে শুরু করে। শপিং মল থেকে বের হয়ে পার্কিং জোনের দিকে এগিয়ে যায় তারা। পার্কিং জোনের দিকে লোক সমাগম তেমন নেই। ইতিকা চাতক পাখির মতো এদিক সেদিক তাকিয়ে দেখছে পরিবেশটা। ইতিকা, দূর থেকে একটি ছেলের চিৎকারে ঘুরে তাকায় ইতিকা, কিন্তু পেছনে ঘুরে ওয়াসিমকে দেখতে পাবে স্বপ্নেও ভাবেনি সে। ওয়াসিম ইতিকার নাগাল পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে এক ছুটে ইতিকার সামনে চলে আসে।
আশেপাশে না তাকিয়ে নির্দ্বিধায় ইতিকাকে জড়িয়ে ধরে বক্ষপিঞ্জরে। অপরদিকে ইতিকা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে, মাথার সবটা যেন খালি খালি লাগছে। কি করবে সে? ওয়াসিমের বক্ষপিঞ্জিরে তার ছিল সবচেয়ে নিরাপদ স্থান। আজ আবার দীর্ঘদিন পর সেই চেনা স্থানে সে ফিরে এসেছে। জড়িয়ে কি ধরবে তাকে একবার, নাকি দূরে সরিয়ে দেবে? ইতিকার ভাবনার মাঝেই হাতে থাকা শপিং ব্যাগগুলো আলগা হয়ে ছেড়ে দিল। ইতিকা আলতো হাতে ওয়াসিমকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। সবটা তার স্বপ্ন লাগছে। দৃঢ় মনে কখনো ভাবিনি ওয়াসিমকে এইভাবে আরো একবার ছুঁয়ে দিতে পারবে। কোথায় ছিলে তুমি? ইতিকার কান্না জড়িত কণ্ঠে উত্তর দিল না ওয়াসিম, বরং সে শক্ত করে জড়িয়ে ধরে আছে ইতিকাকে। দুপুরের পর ইতিকা, অলিদ এবং সুফিয়াকে শপিং এর উদ্দেশ্যে বের হয় ইনান। কেনাকাটা শেষে অলিদকে সুফিয়া আর ইতিকার দায়িত্ব দিয়ে সে ফুল দোকানের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে ফিরে সে, কিন্তু পার্কিং জোনে দাঁড়িয়ে এমন একটা পরিস্থিতি দেখবে স্বপ্নেও ভাবেনি। হাতে থাকা গুচ্ছ গোলাপগুলো সহসা হাত থেকে মাটিতে পতিত হয়। ইতিবউ। ইনানের ডাক ইতিকার কূর্ণকুহরে পৌঁছালো না। সে এখনো ওয়াসিমের বাহুডোরে বন্দী। অলিদ আর সুফিয়া তাকিয়ে আছে স্থির নয়নে। এই পরিস্থিতিতে কি করা উচিত বুঝে উঠতে পারছে না তারা। ইতিকা, ভুলে যেও না তুমি বিবাহিত। ইনান দাঁড়িয়ে আছে পেছনে। সুফিয়ার কথায় ছিটকে দূরে সরে যায় ইতিকা। ইনানের দিকে তাকিয়ে সে যেন বর্তমানে ফিরে এসেছে। ওয়াসিমের সামনে থেকে সরে ইনানের পাশে আসতেই ক্রুদ্ধ হয় ইনান। দূরে যান ইতিবউ, আর একটু কাছে আসলে আমার দুহাত আর স্থির থাকবে না বলে দিলাম। সরি। চুপ, মুখ বন্ধ। ইনান ইতিকাকে বেশ শান্ত সুরেই কথাগুলো বলছে। এ যেন ঝড় আসার পূর্বাভাস। ইনানের কাছে এগিয়ে আসে ওয়াসিম। বেশ কয়েকবার সামনে থাকা ইনান ইতিকাকে পরখ করে বলে, আমি এসে গেছি, তোর নাটক বন্ধ করে ইতিকাকে আমার কাছে ফেরত দে। নাটক কে করছে, আমি নাকি তুই? আমি কি চিনি কে তোর গার্লফ্রেন্ড, আর না চিনি কে তোর হবু বউ? আমি তো এই মেয়েটাকে বিয়ে করেছি তার পরিবারকে জেনে। কে তার বয়ফ্রেন্ড আর কে তার এক্স সেই সব জেনে নয়। দেখ ইনান, কথা একদম পেঁচাবি না। সবটা যে তুই ইচ্ছে করে করেছিস তা আমি ভালো করেই জানি। ইতিকাকে ফেরত দে। অদ্ভুত কথা তোর। আর বউকে আমি কেন পরপুরুষের কাছে দেব? ভালোই ভালোই বলছি, সরে যা। তুই নিজে সরে যা আমাদের জীবন থেকে। মাঝখানে এসে কেন সবটা তছনছ করে দিচ্ছিস? ইনান প্রতি উত্তর করলো না। সে ইতিকাকে ইশারা করে গাড়িতে গিয়ে বসতে। ইতিকাও বিনা বাক্যে গাড়ির দিকে পা বাড়ায়। তৎক্ষণাৎ ওয়াসিম তার হাত চেপে ধরে এবং বিষয়টি সহ্য হয়নি ইনানের। সহসা রুষ্ট বাঘের ন্যায় মুচড়ে ধরে ওয়াসিমের শার্টের কলার। অধিকার আগের মতো এক চুল পরিমাণেও নেই তোর। আগের ইতিকা ইয়াসমিন তোর যা ইচ্ছা তা ছিল, কিন্তু বর্তমান ইতিকা ইয়াসমিন হলো মিসেস ইফতিহার। যা বলবি সাবধানে, আর যা করবি সাবধানে করবি। আবার এমন সাহস দেখালে হাত কেটে রাস্তার মাঝে ছুঁড়ে মারবো। মাইন্ড ইট। ইতিকা, গাড়িতে বসুন। ইনানের মুখে ইতিকা নামটি শুনেই চমকে যায় ইতিকা। যার মুখে ইতিবউ শব্দটা মুখরিত থাকতো সে আজ ইতিকা বলে ডাকছে। ইতিকার কথা বাড়ালো না, চুপচাপ এগিয়ে গেল গাড়ির দিকে। নিজের রুমে এসে সহসা ওয়াশরুমে প্রবেশ করে ইনান। গায়ের শার্টটা ছুঁড়ে ফেলে ঝর্ণার পানিতে ভিজতে থাকে অনবরত। শরীরের শিরায় উপশিরায় রাগের সঞ্চার হয়েছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে ওয়াসিমকে জড়িয়ে ধরার সেই মুহূর্তটা। ভয়ে গুটিয়ে থাকা ইতিকা স্থির পায়ে রুমে প্রবেশ করে ইনানকে না দেখে স্বস্তির শ্বাস ছাড়ে। কিন্তু পেছন থেকে বজ্রকণ্ঠ ইনানের কথা শুনেই লাফিয়ে উঠে সে। ইতিকা, ওয়াশরুমে যান, দ্রুত গোসল করবেন আপনি। কিন্তু কেন? পরপুরুষকে ছুঁয়েছেন, আশা করি আর কোনো কারণ জানার প্রয়োজন নেই আপনার। দীর্ঘদিন পর ওয়াসিম দেশে আসায় বাড়িতে বেশ হৈহুল্লোড় শুরু করে দিয়েছে ওয়াসিমের পরিবারের লোকজন। কিন্তু তার আগুনের চুল্লির মতো মুখখানা দেখে সবাই অবাক হয়ে যায়। ওয়াসিমের বাবা শাহাবুদ্দিন বেশ রেগেই প্রশ্ন ছুড়ে দিলেন তার দিক। সমস্যা কি তোমার? আমাদের আনন্দের কোনো মূল্য নেই তোমার কাছে? একটা মেয়ের জন্য সবাইকে অবজ্ঞা করছো? বাবা, আমি স্থির থাকতে পারছি না নিজের মনকে সান্ত্বনা কি করে দেব? তুমি যদি আমায় জোরাজোরি করে বিদেশ না পাঠাতে তবে এমনটা ভুলেও হতো না। তোমার জন্য কি মেয়ের অভাব হবে? একটা মেয়ে গাইয়া মেয়ের জন্য পড়ে আসো কেন? নিজের ব্যক্তিত্ব ঠিক রেখে চলো। তোমার এসব জ্ঞান আমার ভালো লাগছে না বাবা। আমি ওপরে গেলাম। আর একটা কথা, ইতিকা এই বাড়ির বউ হয়ে আসবে, এটাই ফাইনাল। ওয়াসিম রাগ দেখিয়ে উপরে চলে যায়। শাহাবুদ্দিন ছেলের দিকে তাকিয়ে আছে ক্রুদ্ধ দৃষ্টিতে। গত 2 দিন কোনো কথা নেই ইনানের মুখে। ভুলেও ইতিকার সাথে
কথা বলেনি, প্রতিবার তাকে উপেক্ষা করে গেছে। ইতিকা বেশ ভালো করে বুঝেছে ইনান ক্ষেপে আছে। ইতিকার উপর রাগ দেখিয়ে বাড়ির কোনো দানা পানি মুখে তোলেনি সে। আর বিষয়টি বেশ ভালোভাবেই লক্ষ্য করেছে নাসরিন এবং ইব্রাহিম। বেশ রাত করে বাড়ি ফিরেছে ইনান। গত কয়েকদিন তার বাড়ি ফেরা নিত্যকার অভ্যাস হয়ে গেছে। প্রতিদিন ইতিকা ঘুমিয়ে পড়লেও আজ তন্দ্রাহীন অপেক্ষায় আছে ইনানের আশায়। ইনানকে রুমে আসতে দেখেই প্রশ্ন ছুড়ল ইতিকা, সমস্যা কি আপনার? আমাকে ইগনোর করছেন কেন? কে করলো আপনাকে ইগনোর? যাকে প্রশ্নটা করেছি সে করছে। ইনান আবারও উত্তর দিল না, রাগ দেখিয়ে শুয়ে পড়ল। ইতিকা তার পাশে বসে বাহুতে মাথা রেখে শুয়ে যায়। দূরে সরুন ইতি বউ, আদিক্ষেতে আমার ভালো লাগছে না। এমন কেন করছেন আপনি? কোন মুখে এই কথা জিজ্ঞেস করছেন? ওয়াসিমকে জড়িয়ে ধরলেন কেন? ভুল হয়ে গেছে। ভুল হয়েছে বললেই কি হবে নাকি? আশেপাশে সুফিয়া, অলিদ, তার মাঝে আপনি। ছি। ইতিকা নিজের ভুল বুঝতে পেরে দ্রুত মাথা নামিয়ে নেয়। অপরাধ বোধ যে তার মাঝে হয়নি তা কিন্তু নয়, অপরাধ বোধ তার মাঝে সৃষ্টি হয়েছে, আর তা নিয়ে অনুতপ্ত সে। একটা কথা বলুন ইতিকা, যদি আপনার সামনে কেউ আমায় জড়িয়ে ধরে মাথায় চুমু খায়, আপনি কি মেনে নেবেন? সহ্য করতে পারবেন সেই মুহূর্তটা? ইতিকা শিউরে উঠল। বিষয়টি ভাবতেই তার গা কেঁপে উঠেছে। বিয়েটা যেমন তেমন হোক, ইনানকে যেহেতু সে নিজের স্বামীর স্থানে একবার বসিয়েছে, সে তো আর কিছুতেই অন্য মেয়ের সঙ্গে তাকে মেনে নিতে পারবে না। কথা বলছেন না কেন ইতি বউ? ভুল হয়ে গেছে, মাফ করে দিন। একটা জবাব দিন তো। আমি মানছি আমার সাথে হয়তো আপনি জড়তা নিয়ে থাকেন, কিন্তু আমার বাবা মা তারা তো আপনাকে নিজের মেয়ে চোখে দেখেছে, আদর যত্নে আগলে রাখছে। আমাকে ছেড়ে গেলেও তাদেরকে ছাড়তে পারবেন? আমার মা বাবা নেই। এই বাড়িতে আসার পর বাবা মা নেই এটা নিয়ে আমার সব অভিযোগ যেন ভুলে গেছি। বর্তমানে তারাই আমার সবকিছু। আর আমি, আমাকেও কি আপন ভাবছেন? ইতিকা চুপচাপ তাকিয়ে রইল ইনানের দিকে। এই ছেলে যে আজ বেজায় চটে আছে তা খুব ভালো করেই বুঝতে পারছে সে। ইনান ইতিকার এমন নীরব চাহনি কিছুতেই মেনে নিতে পারছে না। রাগের মাথায় এতক্ষণ শান্ত থাকলেও হুট করে রাগ দ্বিগুণ বেড়েছে। হ্যাচকা টেনে ইতিকাকে কোলে বসায় ইনান। হঠাৎ টানে ইতিকাকেও নিজেকে সামলাতে পারলো না, দরাম করে বসে যায় ইনানের কোলে। কি করছেন কি? এইভাবে কেউ। চুপ, কথা বাড়াবেন না। পরিস্থিতি ভালো নেই ইতি বউ, আর আপনি যদি আমার বিরুদ্ধে যান তবে এরপর কি হবে আমি জানি না। শুধু এটাই জানি আমি ভালো থাকবো না। জোরে জোরে শ্বাস নিয়ে সুচালো কথাগুলোর কোনো মানে বুঝে উঠতে পারছে না ইতিকা। আপনার কি হয়েছে বলবেন আমায়? আমি আপনার এইসব অস্বাভাবিক আচরণ আর নিতে পারছি না। ওয়াসিম চলে এসেছে, সে আপনাকে নেওয়ার জন্য নানান চল বাহানা করবে। যদি আপনি তার সাথে চলে যান তখন আমার কি হবে? ইতিকা স্তব্ধ হয়ে যায়। কি বলবে সে বুঝে উঠতে পারছে না। ওয়াসিমের বউ আছে, আমি কেন তার সাথে যাব? আবেগে পড়ে যেতে পারেন, যেমনটা সেদিন জড়িয়ে ধরেছেন। ইনান কথা শেষ করতেই বাইরে থেকে গাড়ির হর্নের শব্দ শুনতে পেল। অস্বাভাবিকভাবে গাড়ির হর্নটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। ইনানের অবচেতন মন জানান দিচ্ছে নিশ্চয়ই ওয়াসিম এসেছে। ইতিকাকে সরিয়ে ইনান বারান্দার দরজা ফাঁক করে দৃষ্টি বাইরের দিকে তাক করলো। তার ভাবনাটা তবে সত্যি হয়েছে। ওয়াসিম বাইক নিয়ে এসে বাইরে হর্ন বাজাচ্ছে। ইনান ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে আসে। ওয়াসিম তার দিকে তাকিয়ে আছে বাইকের উপর বসে। ইতিকা জড়সড় হয়ে ইনানের পাশে দাঁড়িয়ে নিচ থেকে ওয়াসিমকে দেখে তার চক্ষু চরক গাছ। ইতি বউ, প্লিজ হাগ মি। হ্যাঁ, হা হু করার সময় নেই, আমাকে হাগ করো। ইনানের কথায় নড়ে চড়ে উঠেছে ইতিকা। ইনানকে সে নিজে থেকে হাক করবে? কখনোই না, মরে গেলেও না। ইনান দাঁত কিরমির করে ইতিকার দিকে দৃষ্টি রাখে। কি বলেছি তোমায়? যদি হাগ করো তবে আমি দোতলা থেকে লাফ দেব। না মানে। এখন মানে করছো? ওয়াসিমকে কি করে জড়িয়ে ধরেছিলে? ইতিকা বিভ্রমে পড়ে গেছে। কি করবে সে? মাথার ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। তবুও একটু একটু করে হাত বাড়িয়ে এগিয়ে আসে ইনানের দিকে। ইনান হাত টেনে শক্ত করে জড়িয়ে ধরে। এটাই ইনানের জীবনের প্রথম আলিঙ্গন তার ইতি বউকে আদর মিশ্রিত ভালোবাসায় জড়িয়ে ধরার। ইতিকা জড়সড় হয়ে কাঁপছে ইনানের বক্ষপিঞ্জরে। অপর দিকে ওয়াসিম ক্ষুব্ধ হয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। ইনান হাত ইশারায় ওয়াসিমকে হেরে যাওয়ার ইঙ্গিত করে। ওয়াসিম আর সেখানে দাঁড়ালো না, বাইক নিয়ে ছুটে চলে আপন গন্তব্যে। ইতি বউ, কাঁপছো কেন? তোমার কাঁপুনিতে আমার শরীরে যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। ছেড়ে দিন প্লিজ। আপনার ছোঁয়া কেমন যেন। কেমন আমার ছোঁয়া? আপনাকে আমি প্রথমবার জড়িয়ে ধরেছি, তাও আবার অপবিত্র অবস্থায়। প্রথমবার জড়িয়ে ধরেছ মেনে নিলাম, আর এই আলিঙ্গন যেন আমাতেই সীমাবদ্ধ থাকে। ইতিকা প্রত্যুত্তর করলো না। ইনান তার মাথায় হাত বুলিয়ে মুচকি মুচকি হাসছে। মেয়েটা
কেমন যেন দিন দিন অগোছালো নুইয়ে যাচ্ছে ইনানের মাঝে। গভীর রাতে ভিডিও কলে সুফিয়ার কান্না দেখতে ব্যস্ত অলিত। সুফিয়ার ফ্যাচ ফ্যাচ করে কান্নায় তেতে উঠে অলিত। সমস্যা কি শুভু? অতীত কেন টানছিস? আমি অসীমকে ভুলতে পারছি না রে। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। অসীম কুত্তাটার জন্য তোর চোখে আবার পানিও আসে। ইতিকা যখন অসীমকে জড়িয়ে ধরেছিল তখন আমার কেমন যে লেগেছিল সেটা শুধু আমি জানি। বিশ্বাস কর, আমি মানতে পারছি না। যত যাই হোক, অসীমকে আমি ভালোবাসি। তুই একা বাসিস, অসীম তো আর বাসে না। এসব বাদ দে শুভু, ইনান জানলে আর রক্ষে থাকবে না। আমি কি করব, আমায় বুদ্ধি দে। তুই মর বেয়াদব মেয়ে। রাত বিরেতে আমার ঘুম ভেঙে পরপুরুষের জন্য কান্না দেখাতে এসেছিস, ফাউল মাইয়া। অলিত কথা শেষ করেই মুখের উপর ফোনটা কেটে দেয়। স্কুল ড্রেস পরে আয়েশি ভঙ্গিতে চেয়ারে বসে আছে ইতিকা। তার আজ মূল লক্ষ্য ইনানকে জব্দ করা। গত কয়েকদিন এই বাড়ির কোনো দানা পানি মুখে তুলেনি সে। আর সবটা যে ইতিকার উপর রাগ দেখিয়ে করেছে সেই বিষয়ে বেশ ভালোভাবেই অবগত ইতিকা। ইতিকাকে বসে থাকতে দেখে বেশ রেগে গেলেন নাসরিন। তোর সমস্যা কি? এইভাবে বসে পা দুলাচ্ছিস কেন? স্কুলের টাইম হয়ে যাচ্ছে, দ্রুত খাওয়াটা শেষ কর। গরম গরম আলু পরোটা ঠান্ডা হলে ভালো লাগবে না। তোমার ছেলে কই আম্মা? আমার ছেলের দায়িত্ব কি এখন আমার হাতে নাকি? আমার ছেলেটাকে তো তোর ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে। এবার সব ভালো মন্দ যা করার তুই করবি। কিন্তু তিনি আমার কোনো কথাই রাখতে চায় না আম্মা। যদি আমি তার কথা না রাখি, রাগ দেখিয়ে জোর করে হলেও তা করিয়ে ছাড়েন। ইতিকা বিরক্ত মুখ নিয়ে কথা শেষ করলেও নাসরিনের মুখের দিকে তাকিয়ে বেশ অবাক হয়ে যায় সে। তুমি মুখ টিপে হাসছো কেন আম্মা? হাসবো না কেন? আমার ছেলেটা তার বাপের মতোই হয়েছে, আর বাপও এই কিসিমের ছিল। মানে তোমাদের বিয়েটা? ইতিকা প্রশ্ন জিজ্ঞেস করবে কি করবে না ভেবেই থেমে গেল। নাসরিন আবারও হেসে নির্দ্বিধায় বলতে থাকে, তোর শ্বশুরকে ভয় পাবো না কেন? এলাকার বড় ভাই ছিলেন, শহরে পড়াশোনা করতেন, মাঝে মাঝে গ্রামে যেতেন, আর যখন যেতেন সব এলাকার মেয়ে ছেলেদের শাসন করে বেড়াতেন, সবার ভুল ধরতেন, সবাই থেকে জমের মতো ভয় পেত, আমিও পেতাম। একবার হুট করেই শুনি আমাদের বিয়ে দিন তারিখ ঠিক, আমার কোনো মত না নিয়েই বিয়ে হয়ে গেল। তারপর এই মানুষটার সাথে মানিয়ে নিতে আমার বড্ড কষ্ট হয়েছিল। অবশ্য তিনি ছিলেন মিশুক প্রকৃতির, আমার সবসময় যত্ন নিতেন। আমি ছিলাম ভীতু প্রকৃতির। আর এখন দেখ আমার কথায় প্যাঁচে ফেলে তাকে কিভাবে ফাঁসাই। ধীরে ধীরে আমার ছেলেটাকেও কব্জা করে দিয়ে দেখি। নাসরিনের শেষ কথায় খিলখিল করে হেসে ওঠে ইতিকা। তোমার ছেলেকে শাসন করব, তাও আবার আমি? আমাকে তুলে আছাড় দেবে? কথাটা বলেই আবার হাসতে থাকে ইতিকা। কাঁধের দুই পাশে দুটি বেনি পড়ে আছে, কপালের দিকটায় দুগাছি চুল লেপ্টে আছে। সাদার সাথে ছাই রাঙা ইউনিফর্মটা যে তার সাথে মানানসই ভাবে এটে সেটে আছে সেটা কি বুঝতে পারছে ইতিকা? তার মুগ্ধ নয়নে ইনান উপর থেকে আড়ালে তাকিয়ে আছে শাশুড়ি বৌমার দিকে। এদের ভাব দেখে মাঝে মাঝে ইনানের হিংসে হয়। কই, ইতিকা তো কখনো তার সাথে এতটা মিশে হেসে খেলে কথা বলেনি। প্রতিবারই একটা ভীতু মুখ নিয়ে ইনানের সামনে এসেছে। শার্টের হাতা ফোল্ড করতে করতে নিচে নেমে এলো ইনান। একবার ঘড়ির দিকে আর একবার ইতিকার দিকে তাকিয়ে গর্জে উঠল সে। কয়টা বাজে? আপনি এখনো খাওয়া শেষ করেননি কেন? একসাথে খাবো বলে অপেক্ষা করছি, আপনিও আসুন। ইতিকা আর ইনানের কথার মাঝে উঠে চলে যান নাসরিন। তিনি জানেন এখন একটা হালকা পাতলা যুদ্ধ শুরু হয়ে যাবে। আমি খাবো না ইতি বউ, আপনি খেয়ে নিন, আমাদের হাতে সময় কম। আম্মা আমি খাবো না, গেলাম। ইতিকা নাসরিনের উদ্দেশ্যে কথাটি বলে ঝটপট উঠে পড়ে। ইনান তার কাণ্ডে কপালে কিঞ্চিত ভাঁজ করে। সমস্যা কি? কোথায় যাচ্ছেন? খাবারটা শেষ করে তবেই উঠবেন। আপনি যেহেতু খাবেন না, আমিও খাবো না। আজ আবার নাটক শুরু করেছেন আপনি? নাটকের কি দেখলেন? ইতি বউ কথা বাড়াবে না, খেয়ে নিন। আপনি খান আগে। ইনান বিরক্ত হয়ে ইতিকার পাশে বসে যায়। আলু পরোটা হাতে নিয়ে বিরক্ত ভঙ্গিতে মুখ বাঁকায়। সকাল সকাল এই তৈলাক্ত খাবার কেন খাচ্ছ তুমি? মা ইতিকার জন্য সালাদ করতে বলো। ইনানের কথায় তেতে উঠল ইতিকা। আমি আম্মাকে বলেছি খাবো, তাই তিনি নিজের হাতে করেছেন। আপনিও খাবেন, আমিও খাবো। ইনান তর্ক করলো না, একটু করে পরোটা মুখে তুলে ইতিকার দিকে তাকালো। একা একা খাচ্ছ কেন ইতি বউ? আমাকেও খাইয়ে দিতে পারো। তৎক্ষণাৎ ইতিকা বিষমে উঠল। কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। ইনান তাড়াহুড়ো করে হাঁটু মুড়িয়ে বসে ইতিকার পাশে পানির গ্লাস নিয়ে মুখে পানি তুলে দেয়।
মিসেস নাসরিন এগিয়ে আসতে গিয়েও থেমে যান। ছেলে আর ছেলের বউকে দেখে তিনি মুচকি হেসে সরে যান। ইতি বউ, এত তাড়াহুড়া করে কেন খাচ্ছেন? আপনি কি বললেন? আপনার কথায় আমার বিষম উঠেছে? এই, কোথায় আপনার বিষম উঠেছে? হাউ ফানি। ইতিকা জবাব দিল না। ইনানের ফোন আসায় সে কিছুটা আড়ালে সরে আসে। ইনান ফোন কেটে মোবাইলে কিছু একটা চেক করতে থাকে। ঠোঁটের কোণে হাসি রেখে এগিয়ে আসে ইতিকার দিকে। আমার একমাত্র ছোট বউ, ইতি বউ, আমার কিছু কথা ছিল। ইনানের কথা সুর পাল্টে গেছে। অদ্ভুত ভঙ্গিতে হাসছে ইনান। ইতিকা পরোটা হাত থেকে রেখে ইনানের দিকে চোখ তুলে তাকায়। হ্যাঁ বলুন। রুমে আসুন। স্কুলে যাব না, দেরি হয়ে যাচ্ছে। প্রথম পিরিয়ডে আজ গুরুত্বপূর্ণ ক্লাস আছে। বিবাহিত মেয়েদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস স্বামীর ক্লাস। সব ক্লাস বাদ, আজ আপনি আমার ক্লাস করবেন। কথা শেষ করেই ঝটকায় ইতিকার হাত টেনে দাঁড় করায় ইনান। মেয়েটিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে টানতে টানতে উপরে নিয়ে যায়। আচমকা একটা মানুষের ভাব পাল্টে যায় কি করে ভেবে পায় না ইতিকা। ইনান তাকে রুমে ডেকে জড়িয়ে ধরে বসে আছে, আর তার বিনুনি চুলগুলো ধীরে ধীরে ছাড়িয়ে চুলের ঘ্রাণে মত্ত সে। ইতিকা গুটিয়ে চুপচাপ বসে আছে ভীতগ্রস্ত হয়ে। আপনি এমন করছেন কেন? কেমন করছি ইতি বউ? কেমন যেন মাতাল মাতাল। যেখানে আপনি আমার জীবনে মাদকময় নেশা ছড়িয়ে রেখেছেন, সেখানে আমি একটু নেশা করে মাতাল হলে দোষের কি? এসব কি কথা বলছেন আবোল তাবোল? আমাকে স্কুলে যেতে দেননি কেন? দুঃখিত বউ, এক্সামের আগে আপনার স্কুল যাওয়া বন্ধ। ইনানের কথায় নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায় ইতিকা। রাগ দেখিয়ে বাঘিনীর ন্যায় বুলি ফোটায় মুখে। মানে? কেন বোঝেননি? সোজা সাপটা বলেছি। আমার ভালো লাগছে না আপনার এসব নাটক। ইনান প্রতিউত্তর করলো না। পেছনে ঘুরে মোবাইলটা হাতে নিয়ে ফোন চালাতে ব্যস্ত হয়ে পড়ল। ইতিকা রাগ দেখিয়ে ইনানের পিঠে ঘুষি মারতেই তীব্র ব্যথায় আর্তনাদ করে ওঠে। ইনানের আর্তনাদে থতমত খেয়ে যায় ইতিকা। কি হয়েছে আপনার? কিছু না। মিথ্যা বলছেন কেন? আমাকে দেখান আপনার কি হয়েছে। কিছু না ইতি বউ, সরে যান। ইনান পালিয়ে বাঁচার জন্য উঠে দাঁড়ায়। দ্রুত রুম থেকে বের হতে নিলেই ইতিকা তাকে বাধা দেয়। একে একে শার্টের সব কটা বোতাম খুলে পিঠের দিকে তাকাতেই আটকে ওঠে। কালশিটের দাগ ইনানের পিঠে ছড়িয়ে আছে। এসব কি করে হলো? সেদিন বাইকের ব্রেকে সমস্যা হচ্ছিল, কিছুতেই কাজ করিনি। অতঃপর ছোটখাটো অ্যাক্সিডেন্ট। আমায় বলেননি কেন? আপনাকে কি বলবো ইতি বউ, আপনার চিন্তায় আমার রাত দিন সবটা এক হয়ে যাচ্ছে, অথচ আপনি আমায় পাত্তাই দেন না। ইতিকা জবাব দিল না, চুপচাপ তাকিয়ে রইল ইনানের পিঠের কালশিটের দাগের দিকে। একটা কথা বলবো ইতি বউ? বলুন। চলো না আমরা স্বাভাবিকভাবে সংসার শুরু করি। প্রমিস করছি তোমায় কখনো কষ্ট দেব না। বাবার ব্যবসায় হাত লাগান আর রাজনীতি ছেড়ে আসুন, পারবেন? ইতিকা এমন একটা শর্ত দেবে স্বপ্নেও ভাবেনি ইনান। ইনান রাগ দেখিয়ে ইতিকার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। হঠাৎ সে কি মনে করে ইতিকার কোমর টেনে এনে তার সাথে মিশিয়ে নেয়, বন্দি করে তার বাহুডোরে। ইতি বউ, তুমিও আমার হবে, আর রাজনীতিও আমার জীবনে থাকবে, একদম সমান সমান ভাবে। ভার্সিটি ক্যাম্পাসে সুফিয়ার হাত ধরে দাঁড়িয়ে আছে ওয়াসিম। সুফিয়া নিজেকে ছাড়াতে চেষ্টা করলেও জোর খাটালো না। ওয়াসিম তো তার ভালোবাসার মানুষ, হোক সেটা একপাক্ষিক। প্লিজ সুফু, তোর কথা ইনান শুনবে। ইতিকাকে ছেড়ে দিতে বল। তুই পাগল হয়ে গেছিস? যে ছেলে ইতিকার জন্য বহু বছরের পুরনো ফ্রেন্ডকে অপমান করতে ছাড়ে না, সে কিনা ইতিকাকে ছাড়বে? আমি এত কথা জানতে চাই না, ইতিকাকে আমার চাই। প্লিজ সুফিয়া, তুই অন্তত আমার সঙ্গ দে। সুফিয়া ঠোঁট বাঁকিয়ে বিশ্রী ভঙ্গিতে হাসে। একটা অ্যাডভাইস দিচ্ছি তোকে, ইতিকার কথা ভুলে অন্য কাউকে বিয়ে করে নে। আমাকেও করতে পারিস, তোকে আগেও প্রপোজ করেছিলাম, রাজি হলি না। সুফিয়ার সিরিয়াস মুডের কথায় তেতে উঠল ওয়াসিম। ইনানের উপর সব রাগ যেন হুট করেই সুফিয়ার উপর চড়ে উঠেছে। কোনো দ্বিধা ছাড়াই সুফিয়ার গালে বেশ জোরেই থাপ্পড় মারল ওয়াসিম। লাহমায় স্থির নয়ন যুগলে সিক্ত নোনা জলে ভরে গেছে। ওয়াসিম বিনা বাক্যে স্থান ত্যাগ করে। কয়েক মিনিট পর অলিদ সুফিয়ার সামনে দাঁড়ায়, আগুনের চুল্লির মতো মুখ করে। কাজটা ভালো হলো না সুফিয়া। অলিদের স্থির কণ্ঠ। কি করেছি আমি? তোর বেহায়াপনার জন্য ওয়াসিমের হাতে চড় খেয়েছিস। আমি আঙ্কেলকে সবটা জানিয়েছি, তিনি আসছেন। অলিদের কথায় মুষড়ে ওঠে সুফিয়া। তুই পাগল হয়ে গেছিস? বাবাকে কেন বললি সবটা? বাবা আমায় দেশের বাইরে পাঠিয়ে দেবে। তিনি সুযোগ খুঁজছিলেন আমায় কোনো উসিলায় দেশের বাইরে পাঠানোর। এবার কি হবে? আমার দেশের বাইরে পাঠিয়ে দেবে অলিদ। তুই এটা কি করলি? আমি সবটা জেনে বুঝে করেছি। দেশের বাইরে চলে যা, পড়াশোনা কর, মাথা থেকে কুবুদ্ধি ছেড়ে ফেল। আমি যাব না।
যেতে তোকে হবেই। নিরিবিলি পরিবেশটায় হঠাৎ ধস্তাধস্তির শব্দে চোখ ছুটে যায় ইতিকার। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়েছে বেশ কিছুক্ষণ আগে। গতকাল মধ্যরাতে মাথায় প্রচন্ড ব্যথায় এক কাপ চা পানের তৃষ্ণা জাগলো তার মনে। ইনান তখন ঘুমন্ত অবস্থায় তার ইতি বউয়ের বাম হাতটা জড়িয়ে রেখেছে। ইতিকা হাত ছাড়িয়ে উঠে দাঁড়ায়। প্রচন্ড মাথা ব্যথায় চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। রক্তিম হয়ে আছে দু চোখ। হেলে দুলে নিচে নেমে কিচেনে প্রবেশ করে। পানি নিয়ে চুলোয় বসাতে চায়ের পাতার জন্য কৌটা খুঁজতে থাকে। পেয়েও যায় কয়েক মিনিটে। চা বানানোর শেষে ছাঁকনি দ্বারা চা ছাঁকতেই অসাবধানতার ফলে উত্তপ্ত সবটা চা ইতিকার হাতে পায়ে পড়ে যায়। অসহ্য ব্যথায় নিজেকে দমন করতে পারেনি। নিরিবিলি পরিবেশটায় তৎক্ষণাৎ আল্লাহ গো বলে চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকারটা সর্বপ্রথম নাসরিনের কর্ণক্ষরে প্রবেশ করে। থরফরিয়ে উঠে বসেন তিনি। তাড়াহুড়ো করে রুমের লাইট জ্বালিয়ে দরজা খুলে বেরিয়ে আসেন। তার তাড়াহুড়ো দেখে ইব্রাহিমও স্থির থাকেননি। সহসা চোখে চশমা এঁটে রুম থেকে বেরিয়ে যান। চিৎকারে চোখ ছুটে যায় ইনানের। মাথাটা ডানে ঘুরিয়ে ইতিকাকে খুঁজতে থাকে। ফাঁকা বিছানায় দেখেই তরাক করে উঠে বসে। খালি গায়ে তাড়াহুড়ো দেখিয়ে সহসা নিচে নেমে যায়। ইতিকার ক্রোধ নাখি যুগল দেখে বুকের বাম পাশটায় মুচড়ে ওঠে। ইতি বউ, কি হয়েছে আপনার? ইতিকা চোখ তুলে তাকায়। গাল ফুলানো কান্নায় যেন আবদার করছে, আপনি এসে ছুঁয়ে দিন, সরিয়ে দিন আমার অসুখ। গাল ফোলানো কান্নায় যেন আবদার করছে, আপনি এসে ছুঁয়ে দিন, সারিয়ে দিন আমার অসুখ। কিন্তু